হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের বিএডের সেকেন্ড সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোর্স 3 লার্নিং পার্ট থেকে। তোমাদের বিএডের যে কোর্স 3 রয়েছে তার মধ্যে লার্নিং অ্যান্ড টিচিং রয়েছে। লার্নিং হচ্ছে ফার্স্ট হাফ, টিচিং হচ্ছে সেকেন্ড হাফ। তো এই শিক্ষণের মধ্যে আজ আমি শিখন পার্টটা পুরোটা আলোচনা করব। এখানে আমি 2 মার্কসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলবো, যেগুলো কিন্তু শুধুমাত্র পড়লেই হয়ে যাবে, আর অন্য কোনো প্রশ্ন উত্তরের দিকে তাকাতে হবে না পরীক্ষার ক্ষেত্রে আর কি। তোমাদের আরেকটা কথা বলি, এতদিন তো আমি ক্লাস 9 টু গ্র্যাজুয়েশন পর্যন্ত ভিডিও দিয়েছি। এবার থেকে আমি চেষ্টা করব বিএড সম্পর্কিত ভিডিও দেওয়ার। বিএডের সেকেন্ড সেমিস্টারে পুরো যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের যে অন্তর্গত বিষয়গুলো আছে সমস্তটাই ভিডিও করব। তো আজকে আমরা লার্নিং পার্টটা চলো জেনে নিই। লার্নিং বা শিখন বলতে আমরা কি বুঝি? দেখো, এই শিখন কথাটার মাধ্যমে আমরা বুঝছি যে কোনো কিছু শেখাকে বোঝাচ্ছে। আমরা যখন কোনো কিছু শিখছি সেটাই তো শিখন আর কি, তাই না? প্রথমে শিখনটা ভালোভাবে বোঝো। আমি এখানে সহজ ভাষায় লিখেছি, শিখন হলো অভিজ্ঞতা, যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি। অনুশীলন ও পরিবেশের সঙ্গে মানিয়ে চলার মাধ্যমে মানুষের আচরণে স্থায়ী পরিবর্তন আসা, এটাই হচ্ছে শিখন। কিন্তু যদি আমি বইয়ের ভাষাতে বলি, উলফল্কের মতে শিখন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে অভিজ্ঞতার কারণে ব্যক্তির জ্ঞান ও আচরণের যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন, তাই হলো শিখন। একটু সহজ করে বলি, শিখন হলো একটি প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে ব্যক্তির মধ্যে যে পরিবর্তন ঘটে তাই হলো শিখন। শুধুমাত্র শ্রেণীকক্ষের অভ্যন্তরেই নয়, আমরা শুধুমাত্র শ্রেণীকক্ষের অভ্যন্তরেই কোনো কিছু শিখি না, আমরা কিন্তু বৃহত্তর সামাজিক পরিবেশ থেকেও অনেক কিছু শিখতে পারি, তাই না? আমরা যে শুধু একটা ক্লাসরুমের ভেতরেই যা শেখাচ্ছেন একজন টিচার্স সেটাই শিখছি তা তো নয়। আমরা যে বাসে গাড়িতে যাতায়াত করছি, আমরা যে রাস্তায় হাঁটছি, আমরা সে থেকেও কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকি, তাই না? তো এগুলো সবগুলোই হচ্ছে শিখন। পরীক্ষাতে তোমরা যদি লেখো তাহলে একটু জিনিসটা গুছিয়ে লিখবে। আর এই 2 মার্কসে 2 পাওয়ার জন্য একটা টিপস আছে, আমি বলে দিই আজকেই। সেটা হচ্ছে, তোমরা তো এই আমি যেটা লিখেছি সেটা লিখে দিলে, তাতেও তোমাকে 2 দেবে না, বা আমি যতটা বললাম সেটা লিখে দিলেও 2 দেবে না। তার জন্য তোমাকে কোনো একটা মনোবিজ্ঞানীর মত দিতে হবে, অর্থাৎ মনোবিজ্ঞানীরা কি বলেছেন, সাইকোলজিস্টের মতে তোমাকে একটা ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা দিতে হবে। তাহলে কিন্তু তুমি শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি 2 পাবে। বিএডে কিন্তু নাম্বার পাওয়া খুবই টাফ, অর্থাৎ তুমি যদি একটু এদিক ওদিক করে দাও না লেখার মধ্যে, তাহলে কিন্তু মানে ফুল মার্কস পাওয়া যায় না আর কি। তো হাতের লেখা যেমন ভালো থাকতে হবে বিএডে, সেরকম কিন্তু লেখার মধ্যে নতুনত্ব আনতে হবে। নেক্সট আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এইটা একদম ছোট প্রশ্ন, দেখতে মনে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিংয়ের প্রবক্তাকে। এটা যদি চলে আসে, যদি না পড়া থাকে না, এটাই তখন আমাদের পরীক্ষার হলে মাথা ঠুকতে মন করবে। তো এটা হচ্ছে থর্নডাইক। তোমাদের কিন্তু এই যে লার্নিং পার্ট, সেখানে অনেক সাইকোলজিস্ট রয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন থর্নডাইক। থর্নডাইকের ফুল নাম ইএল থর্নডাইক। তো এই থর্নডাইক বলেছেন ট্রায়াল অ্যান্ড এরর লার্নিংয়ের কথা আর কি। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। থর্নডাইকের প্রধান 3টি আইন আছে, 3টি ল আছে, সেই 3টি লয়ের কথা। 3টি ল হচ্ছে, এগুলো কিন্তু ফার্স্ট ইউনিটের না, এটা অন্য ইউনিটের লার্নিং থেকেই। তো 3টে যে ল, সেটা হচ্ছে ল অফ রেডিনেস, লজ অফ এক্সারসাইজ আর ল অফ এফেক্ট। এই 3টি ল কিন্তু থর্নডাইকের। এগুলো কিন্তু তোমাদের ইউনিট 3-র মধ্যে রয়েছে, যতটা সম্ভব 3-র মধ্যে রয়েছে।
তারপরে আমরা চলে যাব এই ফার্স্ট ইউনিটের দিকে। সেটা হচ্ছে ধারণাগত শিখন বলতে কী বোঝো, কনসেপচুয়াল লার্নিং। ধারণা মানেই বুঝতে পারছি কোনো কিছু ধারণা দেওয়া, তাই না? কিন্তু সেটা বুঝলে তো হবে না, সেটা আমাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে। আমি লিখেছি দেখো, ধারণাগত শিখন হলো এমন একটি শিখন প্রক্রিয়া যেখানে শিখনকারী অর্থাৎ শিখনকারীকে কে শিখছে, ছাত্র বা ছাত্রী। সেই ছাত্র বা ছাত্রী কোনো বস্তুর বা ঘটনার মূল ধারণা, বৈশিষ্ট্য বা নীতি বুঝে নেয় এবং তা কিন্তু প্রয়োগ করতে শেখে পরবর্তীকালে। প্রথমে নীতিটা বুঝে নেয়, তারপরে প্রয়োগ করতে থাকে। একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। আমরা ছোট থেকে কিসে লিখি? পেন্সিলে লিখি। কিন্তু পেন্সিলে লিখতে লিখতে আমাদের মধ্যে একটা ধারণা হয়ে যায়, তাহলে অনেক সময় তারপরে আমরা পেনে লিখি। তো পেন দেখতে কেমন বা কিভাবে লিখতে হয়, আমরা পেন সম্পর্কে ধারণা তো আগেই পেয়ে গেছি, কারণ আমরা আগে পেন্সিলে লিখেছি, তাই আমাদেরকে সেটা আলাদাভাবে কোনো চিনতে হয়নি। এরপর রয়েছে পদ্ধতিগত শিখন। এই ধারণাগত শিখন একটু আগে বললাম, এটা কিন্তু 2023 সালে 2021 সালে এসেছে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু সালের প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করছি। পদ্ধতিগত শিখনটাও এসেছে তোমাদের 2022 সালে, 2019 সালে। পদ্ধতিগত শিখন হচ্ছে যখন কোনো কাজ ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে শিখে নেওয়া হয়, তখন তাকে পদ্ধতিগত শিখন বলে। এটি সাধারণত কৌশল বা দক্ষতা অর্জনের জন্য জড়িত। একটা এক্সাম্পল দিই, ধরো সাইকেল চালানো শেখা বা গণিতের ক্ষেত্রে কোনো গণিত শিখন। অর্থাৎ কী হচ্ছে, সাইকেল চালানো বা অঙ্ক করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে বারবার অনুশীলন করতে হয়। আমরা তো একদিনের মধ্যেই সাইকেলে চড়ে পড়ে সাইকেল চালাতে শিখে যায় না, আমাদেরকে কী করতে হয়, পদ্ধতি অবলম্বন করতে হয়। বা তুমি অঙ্ক করছো, অঙ্ক করার ক্ষেত্রে আমরা পদ্ধতি অবলম্বন করি, তাই না? আবার কম্পিউটারের আমরা কিবোর্ড টাইপ করছি, এটা দেখো কিছু এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। তো কিবোর্ড টাইপ করা এটাও শেখা। কিবোর্ড তো একদিনই আমরা খুঁজে পাই না কোন অক্ষরটা কোন দিকে রয়েছে, কিন্তু যদি তুমি সেটা দীর্ঘদিন ধরে কালচার করো, দেখো, শেখো, তাহলে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ সেটা শিখে যাবে। আবার রান্নার ধাপ অনুযায়ী রান্না করা, অর্থাৎ ধাপ অনুযায়ী অর্থাৎ কী বলো তো, কোন জিনিসটার পর কোন মশলাটার পর কোন মশলাটা দেবে, এটাও তো একটা শেখা। সব তো আমরা একসাথে ঘেঁটে দিতে পারি না, তো সেটাই হচ্ছে পদ্ধতিগত শিখন। এই ছোট ছোট এক্সাম্পলগুলো এর জন্য দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা আরও সহজ হয়ে যায়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং মেমোরি, কার্যকরী স্মৃতি। কার্যকরী স্মৃতি হলো মস্তিষ্কের এমন একটি সাময়িক স্মৃতিশক্তি যেখানে আমরা কাজ করার সময় তথ্য অল্প সময়ের জন্য ধরে রাখি, তথ্যটাকে একটু সময়ের জন্য ধরে রাখছি ও ব্যবহার করি। মানে ক্ষণস্থায়ী স্মৃতিটাই হচ্ছে কার্যকারী স্মৃতি। STM, যার ফুল ফর্ম হচ্ছে শর্ট টার্ম মেমোরি। এই শর্ট টার্ম মেমোরিতে কী হয়, আমাদের একটুখানি কিছুক্ষণের জন্য মনে থাকে জিনিসটা, এটাই কিন্তু কার্যকরী স্মৃতি। ক্ষণস্থায়ী স্মৃতিরই আরেক নাম কার্যকারী স্মৃতি, এটা মনে রাখবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কম্পিউটারে একসঙ্গে অনেক তথ্য নিয়ে কাজ করা হয়, তেমনই কার্যকরী স্মৃতিতেও প্রয়োজনীয় তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে নিয়ে কাজ করায়। ওই ক্ষণস্থায়ী স্মৃতিটাই দীর্ঘদিন থেকে থেকে যদি ক্ষণস্থায়ীটা একটু একটু করে যদি দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পৌঁছায়, সেটাই আমাদের অনেক দিন থেকে মনে থাকে আর কি, অনেক দিন ধরে। নেক্সট আমরা যাচ্ছি অতিশিখন। অতিশিখনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা আমাদের 2022 সালে এসেছে, 2020 সালে এসেছে। কোনো বিষয় সম্পূর্ণভাবে শেখার পরও বারবার অনুশীলন করার প্রক্রিয়াকে অতিশিখন বলে। কোনো একটা বিষয় আমরা পুরোপুরি শিখে গেছি, তারপরও আমরা সেই বিষয়টা নিয়ে কালচার করছি, সেটাকে বারবার পড়ছি, অনুশীলন করছি। এটি বিষয়টিকে আরও স্থায়ী ও সহজভাবে মনে রাখতে সাহায্য করে। এটা করো তোমরা কেউ, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের কাছে যেটা সহজ মনে হয় আমরা মুখস্থ করে নিই, পড়ে নিই, বুঝে নিই, তারপরে আর ওইদিকে তাকাই না, দূর, ওটা তো হয়ে গিয়েছে, আর দরকার নেই। কিন্তু যদি তুমি সেটা করো, মানে এই ওভার লার্নিংয়ের ক্ষেত্রে, তাহলে তোমার আরও বিষয়টা ভালোভাবে রপ্ত হবে।
আর দীর্ঘদিন কিন্তু বিষয়টি আরও মনে থাকবে। আমরা নেক্সট জেনে নেব স্মৃতির সংজ্ঞা। স্মৃতি মানে হচ্ছে তোমার মেমোরি। আমরা জানি স্মৃতি মানে তোমরা ভাবে ম্যাম এটা কোনো তো কঠিন নয় ঠিকই, কিন্তু একটুখানি ডেফিনেশনটা পড়ে যাবে, তাছাড়া লিখতে পারবে না। বলছে অতীতের অভিজ্ঞতা বা শেখা তথ্যকে মনে রাখার ও প্রয়োজনে মনে করার ক্ষমতাই হচ্ছে স্মৃতি। এখানে একটা সাইকোলজিস্টের নাম কিন্তু অবশ্যই তার নাম দেবে এবং তার মতে একটা উক্তিও দিয়ে দেবে। তারপরে রয়েছে বিস্মৃতির অর্থ কী না, যে প্রক্রিয়া শেখা তথ্য বা অভিজ্ঞতা ধীরে ধীরে ভুলে যাওয়া হয় তাকে বিস্মৃতি বলে, অর্থাৎ ফরগেটিং, ভুলে যাওয়া। আমরা তো দীর্ঘদিন ধরো কোনো একটা তথ্য মনে রেখেছি, সেটা তারপরে ভুলে যাই, তাই না? সব জিনিসটা তো আমরা চিরকাল মনে রাখতে পারি না। পড়ার ক্ষেত্রে আমরা 5-এ পড়তাম, সেই পড়াগুলো এখন হয়তো আমাদের মনে নেই, সেরকমই। তো যেটা আমরা একসময় মনে রেখেছিলাম, শিখেছিলাম, কিন্তু ধীরে ধীরে সেটা ভুলে যাচ্ছি, সেটাই কিন্তু হচ্ছে বিস্মৃতি। তো এখানে একটা সাইকোলজিস্টের উক্তি আছে, একটু বলে দিই। মুনের মতে পূর্বে শেখা বিষয়ের পুনরুত্থাপন বা পুনরুদ্ধারের ক্ষমতাকে স্থায়ী বা অস্থায়ীভাবে হারানোকে বিস্মৃতি বলে। এটা একটু লিখে নাও তোমরা খাতায়। MUNN, মুনের মতে পূর্বে শেখা বিষয়ের পুনরুত্থাপন বা পুনরুদ্ধারের ক্ষমতাকে স্থায়ী বা অস্থায়ীভাবে হারানোকে বিস্মৃতি বলে, ফরগেটিং বলে। আমি যেগুলো মুখে বললাম হয়তো আমি স্ক্রিনে দেখাতে পারিনি, তো সেগুলো একটু নোটিশ করবে এবং চেষ্টা করবে খাতার মধ্যে লিখে নিতে, তাহলে তোমাদের একদম পরীক্ষার যেদিন দিতে যাবে, এই তো ধরো সবে উঠলে সেকেন্ড সেমিস্টারে, কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে তখন জিনিসটা একবার শুধু রিভাইজিং করে নেবে, তাহলেই হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কীরকম ভিডিও চাই বিএড সম্পর্কিত, যদি আরও অনেক কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে, বন্ধুদের সাথে শেয়ার